আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত অত্র এলাকাবাসী, মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সকল ভাইরা আজকে আমাদের এই ছোট পথসেবা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশ তার দীর্ঘ পথ অতিক্রম করে একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের সেই নির্বাচনী ট্রেনের 90% পথ অতিক্রম গিয়েছে, আর মাত্র 10% পথ বাকি আছে। বাংলাদেশের জামায়াত ইসলামী তার সূচনা লগ্ন থেকেই অত্যন্ত গঠনমূলকভাবে এদেশে গণতন্ত্রের অধিকার, মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশের মানুষ জনতাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সেই আন্দোলন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের এই নির্বাচন আগামীতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা জানেন যে জুলাই সনদের মাধ্যমে এই বাংলাদেশে মানুষের অধিকার আদায় এবং নতুন করে যেন আবার কোনো ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে সেই সরকার, সেটার বন্দোবস্তের একটা সুরাহা হওয়ার কথা। আমরা এই নির্বাচনে হা ভোট দিয়ে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন যে আমাদের এই নির্বাচনী যে ট্রেন চলছে দীর্ঘ প্রায় 1-1.5 বছর ধরে, এবং তার আগে থেকেই আমরা গণমানুষের জন্যে, মানব কল্যাণের জন্যে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশের জামায়াত ইসলামী চেষ্টা করেছে এদেশের যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামী চেষ্টা করেছে প্রত্যেকটি মানুষের ফ্যামিলি মেম্বার হয়ে তার পরিবারের সদস্যদের দায়িত্ব নেওয়ার। বাংলাদেশের জামায়াত ইসলামী যদি আগামীতে সরকার গঠন করে তাহলে যুগ উপযোগী সিদ্ধান্ত, এদেশের মানুষের স্বাস্থ্যের যে অধিকার, সেটা যারা 5 বছরের নিচে 65 বছরের উপরে তাদের জন্য স্বাস্থ্যসেবা ফ্রি করবে। যারা প্রেগন্যান্ট মাদার অ্যান্টিনেটাল কেয়ার সহ তাদের মেডিসিন ফ্রি করবে। যারা দীর্ঘমেয়াদী কিছু ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস, তারপরে কিডনি ডিজিজ, এই ধরনের ডিজিজগুলোর জন্যে অত্যন্ত ব্যয়বহুল ট্রিটমেন্ট হয়ে যায়। এই ট্রিটমেন্টকে জামায়াত ইসলামী সরকারের পক্ষ থেকে বহন করবে। জামায়াত ইসলামী আমাদের মা বোনদের জন্যে বিভিন্ন যে সরকারি চাকরি যেন তারা ভালোভাবে করতে পারে, সংসারও মেনটেন করতে পারে, এই দুটার সমন্বয় করে তাদের কর্মঘণ্টা কমানোর জন্যে একটা পরিকল্পনা রেখেছে। আরও আলোচনা সাপেক্ষে যদি এটা গ্রহণযোগ্য হয়, বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ করে, তাহলে সেটা বাস্তবায়নের দিকে যাবে ইনশাআল্লাহ। মা এবং বোনেরা নির্বিঘ্নে যেন সকল এলাকায় তারা রাতেও চলতে পারে, সেটার জন্যে সিকিউরিটি সিস্টেমকে এদেশে উন্নত করা হবে। এদেশের চাঁদাবাজ থেকে মুক্ত করা হবে। বাংলাদেশের জামায়াত ইসলামীর কোনো ক্যান্ডিডেট চাঁদা আদায় করবে না এবং কারোর সঙ্গে সন্ত্রাসের পয়তারা করবে না। এদেশের মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, তার মত প্রকাশ করতে পারে, তার দল ভিন্ন হতে পারে, কিন্তু সে তার মত প্রকাশ করতে পারবে, এই ব্যাপারে কাউকে জোরপূর্বক আঘাত করা হবে না ইনশাআল্লাহ। আমরা দেখেছি 27তম বিসিএস এখন নতুন করে 5ই আগস্টের পরে তারা নিয়োগ পাচ্ছে, প্রায় 10-15 বছর পরে। তার কারণ হলো তারা সামান্যতম মেধার ভিত্তিতে তারা নির্বাচিত হয়েছে, কিন্তু রাজনৈতিক একটা ট্যাগ দিয়ে তাদেরকে পিছায় রাখা হয়েছে। আমরা এই সমাজ আর চাই না, আমরা ভেদাভেদের রাজনীতি চাই না, আমরা সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি চাই। এই দেশকে সকল প্রকারের অপশক্তি থেকে মুক্ত করে বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই যুব সমাজরা কাজ করে যাচ্ছে এবং জীবন দিয়েছে। সুপ্রিয় সুধী, আপনারা দেখেছেন আজকে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আমরা সেনা ক্যান্টনমেন্টে ঢোকার সময়। এই যে ভিডিওটা, এটার জন্যে এটা আজকের আসলে না, এই ভিডিওটা গত মাসের 6 তারিখে, তার মানে প্রায় 1 মাস আগে, আমাদের হাদি ভাইয়ের মৃত্যুর কয়েকদিন পরে আপনারা দেখেছেন যে সব ক্যান্ডিডেটরা তারা সিকিউরিটি পারপাস তাদের গান ম্যান নিয়েছিল, তাদের সিকিউরিটি পারপাস লোক নিয়েছিল, আমরা সেই জন্যই নিয়েছি। কিন্তু সেখানে ঢোকার সময় আমাকে যখন বলা হলো এই কারণে, এবং হাদি ভাইয়ের মৃত্যুর অল্প দিনের পরেই যেহেতু ঘটনা ছিল, আমরা যারা তার ট্রিটমেন্ট এবং আনুষঙ্গিক তার সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার মতের সঙ্গে অ্যাটাচ ছিলাম, তার যে আদর্শ ছিল সেই আদর্শ
যে আজাদি, এদেশে মানুষের অধিকার আদায় হবে, এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, সে ভিন্ন মতের হতে পারে, কিন্তু তাকে দমন নিপীড়ন করা হবে না। সেই ভিত্তিতে আমরা কিছুটা শক ছিলাম যখন আমাদেরকে এ পার থেকে ও পারে চলে যেতে হবে, এক পাশ থেকে আমরা ভাষান থেকে দিকে যাব, তখন আমাদেরকে বলা হলো, এবং তখন হয়তো আমি সেটা যে আচরণটা করেছি সেটা ঠিক করে নাই, এবং তখনই আমরা আমাদের দলীয় পর্যায়ের ঊর্ধ্বতন পর্যায়ে এবং আমি নিজে যেও সেখানে দুঃখ প্রকাশ করে এসেছি। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে আমি নিজে দুঃখ প্রকাশ করেছি, এবং আমাদের নেতৃবৃন্দ ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে অ্যান্ড এটা সলভ ইস্যু। এই ইস্যুটা রাজনৈতিকভাবে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বিএমডিসি সার্টিফিকেট নিয়েও আমার একটা ডাক্তার না ভুয়া ডাক্তার, একটা জনতার যে স্রোত, জনমানুষ আমাদের দিকে যে ঝুঁকে আসছে, এটা থেকে বিচ্ছিন্ন করার জন্যে এরকম একটা রিউমার ছড়ায় দেওয়া হয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে মানুষ সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে। আমরা রোগীর সঙ্গে কেমন ব্যবহার করি সেটাও জানতে পেরেছি। আমরা মানুষের সঙ্গে, আমি জোর গলায় বলেছি যে কোনো দিন আমার নিজের স্বার্থের ব্যাপারে কোনো সময়ের জন্য কোনো মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি নাই। কিন্তু সেই সময়টা আমাদের হৃদয়ে ক্ষত ছিল যে আমরা আমাদের অধিকারটুকু পাচ্ছি না। সেই কারণে আমরা যেহেতু, তারপরও সেনাবাহিনী হচ্ছে দেশের সম্পদ, আমাদের সার্বভৌমত্বের প্রতীক এবং প্রহরী, তাদেরকে নিয়েই আমাদের দেশ। সুতরাং সেখানে আমার কথাগুলো দেখছেন যে আমি বলেছি যে এটাই আমাদের সম্পদ, এই সম্পদ বিশ্বের মুখ উজ্জ্বল করেছে। এটা সম্পর্কে কিছু গুটি কয়েক ব্যক্তির জন্য হয়তো আমরা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি কিনা, এটাই ছিল আমাদের তাদের প্রতি কথা। কিন্তু সেই কথাটা একটু জোরে হয়ে গেছে। যারা আমার কথা দ্বারা কষ্ট পেয়েছে, আমার দলীয় কর্মীরাও যারা কষ্ট পেয়েছে, আমি তখন দুঃখ প্রকাশ করেছি, আবারও আমি দুঃখ প্রকাশ করছি এই মিডিয়ার মাধ্যমে যে আমার এই আচরণ তখনকার জন্যে সেটা ঠিক হয় নাই। কিন্তু এই জিনিসটা আবার অন্য জায়গায় কিভাবে আজকে 20 দিন পরে চলে গেল, এটাও আমাদের জাতির জন্যে দুঃখজনক আর কি। আমরা চাই না যে এরকম জনৈক যারা কাজ করতে চায়, যারা এদেশে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, যারা সৎভাবে চলতে চায়, তাদেরকে যদি কোনোভাবে একটি চক্র জোর করে আটকে ধরে রাখতে চায়, তাহলে আগামী 100 বছরেও এই বাংলাদেশে সত্যিকারের ইনসাফ প্রতিষ্ঠা করা আসলেই অনেক কষ্ট হবে। আমাদের হাদি ভাই ইনসাফের কথা বলতো, সেখানে তার যেটা হয়েছে যেন কোনো একটা চক্র, আপনারা দেখেছেন কি হয়েছে, কিন্তু হাদি ভাই চলে গেছে, এই যুগে যুগে তাকে স্মরণ রাখবে। আমাদেরকেও এই ভয়ে ভীত হলে হবে না, ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আমরা ভীত নই, আমরা কাজ করে যাব। আমরা বিভিন্ন প্রোপাগান্ডা আমরা গেল 15 দিন 20 দিন ধরে আমরা দেখছি, এটাও একটা পরিকল্পনার অংশ ছিল কিনা জানি না। যেমন কয়েকদিন আগে কিছু অফিসার, আজকে যেমন আমি বিকালে গেছি, একটা সার্ভিং অফিসার আমার রুমে চলে আসছে আমাকে সৌহার্দ্য জানাতে। এটা কখনোই আসার কথা না। তার মানে আমাদের পিছনে তারা পরিকল্পিতভাবে কিছু কথা বলিয়ে সেটা বের করে পরবর্তীতে আপনাদের সামনে ছাড়া হচ্ছে। এটা আবারও আসতে পারে যে গত পরশুদিন একটা অফিসার ধরেন ক্যান্টনমেন্ট এইদিকে সার্বিক এলাকার দিকে, হয়তো নির্বাচনী কাজেই তো আমরা পরিচিত হচ্ছি যে ভাই আমাদেরকে ভোটার দিবেন, তখন পরিচিত হয়ে বললো যে ভাই আমার অমুক অফিসার আছে, আসলে একটু পরিচিত হন। সেখানে আমরা গেলাম, তারপর যাওয়ার পরে সেইটা যদি আপনারা আবার কোনোভাবে প্রচার করেন যে না এইটা এসে এই বলছে বা এই করছে, এটা সত্যি আমার নিজের জন্য দুর্ভাগ্যজনক হবে, আমার জাতির জন্য দুর্ভাগ্য হবে, দেশের জন্য দুর্ভাগ্যজনক হবে। আমরা তাহলে যাব কোথায়? আমরা লেভেল প্লেইং ফিল্ড কোথায় পাবো যদি আমাদেরকে সহায়তা না করা হয়? এদেশে যারা সন্ত্রাস, চাঁদাবাজ যারা দূর করতে চায়, যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে যদি টেনে ধরা হয় অন্য পিছন দিক দিয়ে যে সামনের দিকে আগানো যাবে না, তাহলে এই বাংলাদেশের যে স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছে, এই সূর্য আবার কালো মেঘে ঢেকে যাবে। আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এই যে কালো থাবা, আমাদেরকে অবশ্যই কালো মেঘকে সরাতে হবে। বাংলাদেশকে একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলকে অত্যন্ত সজাগ এবং সচেতন থেকে কাজ করতে হবে। আমি আবারও দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমি কাউকে ছোট করা
বা কারোর সঙ্গে প্রতিযোগিতা বা কারোর সঙ্গে অহংকারের জন্য এটা করি নাই। আমরা শুধু চেয়েছি ন্যায় এবং ইনসাফ ভিত্তিকভাবে সকল দল মত তারা প্রকাশ করুক। আমাদের কাজের ভিতরে অজ্ঞতা থাকতে পারে, অনেক সময় ভুলও হতে পারে। সেটার জন্যে আমি আবারও যদি কোনো সংস্থা বা কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকি, আমরা আগেও ক্ষমা চেয়েছি, আবারও আমরা ক্ষমা চাচ্ছি। এবং এই দেশের সম্পদ সেই প্রতিষ্ঠানের প্রতি আমাদের কোনো প্রকারের বিন্দুমাত্র কোনো অভিযোগ বা ক্ষোভের কোনো প্রশ্নই ওঠে না, বরং এই বিভাগটা জাতির সম্মান সারা বিশ্বে সমুন্নত রাখবে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আমরা সেটা কোনো কে করেছে বা কি করেছে এটা নিয়ে আমরা বিতর্কে যেতে চাচ্ছি না। যেই করে থাকুক অবশ্যই এরকম বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা বিভিন্ন ধরনের এরকম অপপ্রচার করা, এটা রাজনৈতিকভাবে অবশ্যই যখন মানুষ শিষ্টাচার বিরোধী এবং যারা পিছুপা হয় একটা সলভ ইস্যু, যেমন আপনার সঙ্গে আমি একটা কথা বলে নিলাম, একটা ব্যক্তিগত ব্যাপার ঘটলো, সেইটা যদি আবার 10 দিন পরে পাবলিক হয়, সেটা মনে হয় মানুষ আপনাকে খুব বেশি ভালোভাবে দেখবে না। এখন কে করেছে বা কারা করেছে এটা আমাদের সংশ্লিষ্ট টিম আছে, তারা কেন্দ্রীয়ভাবে এটা প্রেজেন্ট করবে। আমরা ওইটা নিয়ে এখন বিতর্কে যেতেছি না। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই, মানুষের সঙ্গে থাকতে চাই। যারা এগুলো করে যদি মনে করে যে না আমরা জনগণ থেকে সরে যেতে আমাদেরকে সরাতে পারবে, তারা কিছুটা বোকার স্বর্গে বাস করছে। আমরা এরা কোনো সময়ের জন্য আমরা জনগণের সঙ্গেই ছিলাম, জনগণের সঙ্গেই থাকবো আমরা। আমাদের বৃদ্ধ যেহেতু সমালোচনা হবে, এটা নিয়েই আমাদেরকে চলতে হবে। আমরা এই দেশের কালচারেই অভ্যস্ত, কিন্তু অতীতেও এরকম হয়েছে। মানুষের যখন বিপ্লব হয় তখন এই বিপ্লব অনেক সময় অনেক দিকে চলে যায়। আমাদের নিয়ে আমি যেটা মনে করি যে আমাদের এই যে গণজোয়ার দেখে বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়ে মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে। এই ষড়যন্ত্র মানুষ করতে পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের অবশ্যই একটা প্ল্যান আছে। তিনি অবশ্যই আমাদেরকে, আমরা যদি ন্যায় এবং ইনসাফের জন্য এদেশের মানুষের অধিকার লড়াইয়ের জন্য কথা বলছি, কাজ করছি, মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সম্মানিত করবেন এবং বিজয়ী করবেন। এতে আমরা খুবই আশাবাদী ইনশাআল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।